শুরুতেই জানিয়ে দিব, পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্রুত বৈঠকের সম্ভাবনা নেই বলেছেন ক্রেমলিন। এরপর রয়েছে মার্কিন চাপের মুখে ভারত যে রণকৌশল নিয়েছিল বাজপেয়ী বুশের আমলে। পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্রুত বৈঠকের সম্ভাবনা নেই বলেছেন ক্রেমলিন। ইউক্রেনে যুদ্ধবন্ধে নতুন প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে, ইউক্রেন ইউরোপীয় দেশগুলোর শান্তিরক্ষী সেনা পাঠানোর ধারণা মানবে না তারা। আরও বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্রুত কোনো বৈঠক হওয়ার সম্ভাবনাও নেই। বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে ন্যাটো বা পশ্চিমা সেনাদের উপস্থিতি রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য। তিনি আরও বলেছেন, ন্যাটো বাহিনীর ইউক্রেনে প্রবেশ ঠেকানোই 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আক্রমণের অন্যতম কারণ। বর্তমানে ইউক্রেন চাইছে পশ্চিমা সমর্থনের শক্ত নিরাপত্তা নিশ্চয়তা, যাতে ভবিষ্যতে রাশিয়া আর আক্রমণ করতে না পারে। অন্যদিকে রাশিয়ার দাবি, এই সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনকে পূর্বাঞ্চলের আরও ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, 2025 সালের শেষ নাগাদ বা তার আগেই অল্প সময়ের মধ্যে শান্তি চুক্তির কাছাকাছি আসতে পারে ইউক্রেন ও রাশিয়া। মঙ্গলবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি আরও জানান, তিনি এ সপ্তাহে নিউ ইয়র্কে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেছেন, আমি এ সপ্তাহে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করব। আমরা রাশিয়ার সঙ্গে প্রতিদিন আলোচনা করি। মনে হচ্ছে ভবিষ্যতে এ বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে। এদিকে ইউক্রেনে যুদ্ধ না বন্ধ হলে রাশিয়ার উপর আবারও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ার দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি বিশ্বযুদ্ধ হবে না, তবে এটি একটি অর্থনৈতিক যুদ্ধ হবে। একটি অর্থনৈতিক যুদ্ধ খারাপ হতে চলেছে এবং এটি রাশিয়ার জন্যও খারাপ হতে চলেছে, কিন্তু আমি তা চাই না। ক্ষুধা মোকাবেলার বদলে অস্ত্রের পিছনে ইউরোপ, লুলা। বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলায় তহবিল ব্যয়ের পরিবর্তে 800 ইউরো মিলিটারি ব্যয় অনুমোদনের জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভাষণে এ বিষয়ে কথা বলেন তিনি। লুলা বলেন, ইউরোপীয় ইউনিয়ন সম্প্রদায়ের সব দেশের পুনঃসামরিকীকরণের জন্য 800 ইউরো অনুমোদন করেছে, যেখানে আমরা অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো অর্থ ব্যবহার করব ক্ষুধা নিবারণ বা বন সংরক্ষণের জন্য। তিনি তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলেন, জাতিসংঘ যুদ্ধ প্রতিরোধের মূল লক্ষ্যে ব্যর্থ হচ্ছে। জাতিসংঘের সংকটের প্রমাণ হিসেবে তিনি গাজা সংঘাতের দিকে ইঙ্গিত করেন। লুলা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি জাতিসংঘের কাঠামোয় পরিবর্তনের প্রয়োজন, যাতে এমন কেউ থাকে যিনি এই গণহত্যা এবং যুদ্ধবন্ধ এবং প্রতিরোধে সাহায্য করতে পারে। মার্কিন চাপের মুখে ভারত যে রণকৌশল নিয়েছিল বাজপেয়ী বুশের আমলে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ভারতের ওপরে 50% শুল্ক চাপিয়ে দেন, তখন একথা বলা হচ্ছিল যে রাশিয়ার কাছ থেকে তেল না কেনার জন্য বাধ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম তো এও বলেছিলেন যে রাশিয়ার তেল কিনে ভারত ভ্লাদিমির পুতিনের সমরসজ্জাকে উৎসাহ দিচ্ছে। তবে এটাই প্রথমবার নয় যখন আমেরিকা ভারতের নীতিমালা প্রভাবিত করার চেষ্টা করছে। ভারত যখন দ্বিতীয়বার পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় 1998 সালে, তখন আমেরিকা ভারতের উপরে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছিল। ভারতের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত দূতবিনীতিক টিপি শ্রীনিবাসন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ক্লিন্টন ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রীতিমতো হুমকির সুরে এক বার্তা পাঠিয়েছিলেন যে আমি বার্লিন যাচ্ছি, সেখানে পৌঁছতে আমার 6 ঘন্টা লাগবে। যদি ততক্ষণে ভারতীয় সরকার বিনা শর্তে সিটিবিটিতে সই না করে, তাহলে আমি বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করব। সিটিবিটি হলো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ভারতীয় দূতাবাস নরেশ চন্দ্রকে জানানো হয় যাতে তিনি পরের দিন দুপুর পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না দেন, যতক্ষণ না পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের বাকি অংশের কাজ শেষ না করা হচ্ছে, বলেছিলেন শ্রীনিবাসন। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, 13ই মে সরকার ঘোষণা করল যে এখন থেকে আর কোনো পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হবে না এবং সিটিবিটিতে সই করতে সরকার রাজি। বেশ কয়েকদিন ধরে পর্দার আড়ালে চলতে থাকা কূটনীতি এবং যশবন্ত সিং আর স্ট্রপ টালবার্টের মধ্যে বেশ কয়েকবার বৈঠকের পরে আমেরিকাকে ভারত নিজেদের পক্ষে দাঁড় করাতে সক্ষম হয়। ইরাকের উপরে মার্কিন হামলায় ধর্মসংকটে ভারত। অটল বিহারী বাজপেয়ীর বাসভবন দিল্লির 7 নম্বর রেসকোর্স রোডে 2003-এর হোলির প্রস্তুতি শেষ। বাইরের লনে অনেক মন্ত্রী এবং তার চেনাশোনা মানুষ ঘিরে রয়েছেন বাজপেয়ীকে। কেউ তার মাথায় একটা পাগড়ি পরিয়ে দিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিনহা সব প্রথা ভেঙে ঢোলের তালে তালে একটা হোলির গান ধরেছেন। সকলের অনুরোধে মিস্টার বাজপেয়ীও হাত পা নেড়ে নাচার চেষ্টা করছিলেন। ততদিনে প্রধানমন্ত্রীর পদে তিনি 5 বছর কাটিয়ে ফেলেছেন, 79টি বসন্ত পেরিয়ে এসেছেন। তিনি কিছুটা ধীরে সুস্থে চলাফেরা করেন, কিন্তু ভাজাভুজি খাওয়ার আর চিনি খাওয়া ছেড়ে দিয়ে ওজন প্রায় 4 কিলোগ্রাম কমিয়ে ফেলেছিলেন।
আত্মবিশ্বাসে ভর্তি দেখাচ্ছিল তাকে। সম্প্রতি প্রকাশিত তার বই বিলিভার্স ডিলেমাতে লেখক অভিষেক চৌধুরী লিখেছেন, বাজপেয়ী কাশ্মীর সমস্যার সমাধান করতে চাইছিলেন, কিন্তু ইরাকের ওপরে যুক্তরাষ্ট্রের হামলা সম্ভাবনা ওই প্রচেষ্টায় দল ঢেলে দিতে বসেছিল। মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাকের কথিত ওয়েপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র থেকে নিজের দেশকে বাঁচাতে চাইছিলেন। গোড়ার দিকে মিস্টার বুশকে অটল বিহারী বাজপেয়ী অনুরোধ করেছিলেন যাতে জাতিসংঘের প্রস্তাব মেনে নিয়ে ইরাকের গণবিধ্বংসী অস্ত্র নষ্ট করে ফেলা হয়। যুদ্ধ কি আদৌ উচিত? ভারতের আশঙ্কা। জাতিসংঘের পর্যবেক্ষকরা ইরাকে ৩০০ জায়গায় পর্যবেক্ষণ চালিয়েছিলেন, কিন্তু গণবিধ্বংসী অস্ত্রের কোনো প্রমাণ তারা পাননি। তা সত্ত্বেও বুশের উদ্দেশ্যের খামতি দেখা যাচ্ছিল না। প্রাক্তন মার্কিন সেক্রেটারি অফ স্টেট হেনরি কিসিঞ্জার তো রাগঢাক না করেই বলেছিলেন, তালিবানকে ক্ষমতা থেকে সরানোই যথেষ্ট নয়, শুধু এতেই ইসলামী চরমপন্থীদের বিরুদ্ধে বদলা নেওয়ার যে মার্কিন উদ্দেশ্য পুরোপুরি মেটেনি। তবে এটাই বিশ্বের বেশ কয়েকটি দেশে অনর্থক বলে মনে করেছিল। এই লড়াইয়ের আদেও প্রয়োজন নেই এবং পুরো ভাষ্যটাই ভুল গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। অভিষেক চৌধুরী লিখেছেন, এই যুদ্ধের ফলে ভারতের লাভে থেকে ক্ষতি হওয়ার কথা, কারণ পরসাগরীয় তেলের উপরে দেশ পুরোপুরি নির্ভরশীল ছিল, আর নির্বাচনের বছরে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি যে কোনো সরকারের কাছেই খুশির খবর বয়ে আনতে পারে না।